সালামু আলাইকুম। আপনি ৫ তলা একটি বাড়ি তৈরি করবেন। আজকে চিন্তা করলেন বাড়ি তৈরি করবেন, কালকে গিয়ে আপনি কিছু মিস্ত্রি হায়ার করে নিয়ে আসলেন এবং বললেন যে মাটি খোঁড়ো, ইট বালু পাথর নিয়ে আসলেন এবং তৈরি করতে দিলেন। অথবা আপনি একটি ৫ তলা বাড়ি তৈরি করবেন ভাবলেন, প্রপার একটা প্ল্যান করলেন, একজন আর্কিটেকচারের কাছে গেলেন, সে আর্কিটেকচার আপনাকে একটা ডিজাইন দিল, সে ডিজাইন আপনি অ্যাপ্রুভ করে দেন একজন ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করলেন। ইঞ্জিনিয়ার এখানে লোকবল হায়ার করে দেন স্টেপ বাই স্টেপ প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে কাজটা শুরু করলো। আপনি কোন জিনিসটা ফলো করবেন? নিশ্চয়ই আপনি দ্বিতীয়টা ফলো করবেন। আপনি ৫ তলা একটা বাড়ি তৈরি করবেন, আপনি হুটহাট কোনো ডিসিশন তো নিশ্চয়ই নেবেন না, প্রপার একটা প্ল্যানের মাধ্যমে নেবেন। সো সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আপনি যখন একটা স্কেলেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবেন, সেক্ষেত্রে প্রপার কিছু স্টেপ ফলো করার মাধ্যমে একটা স্কেলেবল স্মুথ একটা বাগ ফ্রি অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। সো আজকে আমরা কথা বলবো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে, যেটাকে সংক্ষেপে বলা হয় এসডিএলসি। এসডিএলসিটা কি? এসডিএলসিটা হচ্ছে যে এক্সাম্পলটা আমি দিলাম, সেই এক্সাম্পল অনুসারে যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ প্রপার একটা প্ল্যানিং আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত, প্ল্যানিং থেকে একদম মেনটেন্যান্স পর্যন্ত যে প্রপার প্ল্যানিং, প্রপার যে ধাপগুলো, সেই ধাপগুলো ফলো করার মাধ্যমে একটা সফটওয়্যারকে তৈরি করা, সেটাই হচ্ছে মূলত এসডিএলসি। বা এটা একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যে ফ্রেমওয়ার্ক ফলো করার মাধ্যমে আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন। তো এসডিএলসির মেইনলি 7টা স্ট্যান্ডার্ড ধাপ রয়েছে। অনেকে 6টা ধাপও ফলো করেন, বাট স্ট্যান্ডার্ড ধাপ হচ্ছে 7টা। আমরা আজকে 7টা ধাপ নিয়েই কথা বলবো। তো সেই 7টা ধাপগুলো হলো: নাম্বার 1 প্ল্যানিং, নাম্বার 2 রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, নাম্বার 3 ডিজাইন, নাম্বার 4 ইমপ্লিমেন্টেশন, নাম্বার 5 টেস্টিং, নাম্বার 6 ডিপ্লয়মেন্ট, নাম্বার 7 মেনটেনেন্স। এই ছিল 7টা ধাপ। এই 7টা ধাপগুলো নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে এখন আলোচনা করব। নাম্বার 1 প্ল্যানিং। একটা অ্যাপ্লিকেশান যখন তৈরি করতে হয়, সেক্ষেত্রে শুরুতেই আসে প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিং। এই প্রজেক্টটাতে কী কী রিকোয়ারমেন্ট থাকবে, কী কী ফিচার থাকবে, এটা নিয়ে একটা প্রপার প্ল্যান করতে হয়। সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে বসতে হয়, বসে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করতে হয় এবং এই ধাপে ফিজিবিলিটি স্টাডি করতে হয়। অর্থাৎ কী কী পরিমাণ আমার টেকনিক্যাল সাপোর্ট লাগবে, কী কী পরিমাণ আমার অপারেশনাল সাপোর্ট লাগবে, ইকোনমিক্যাল ফিজিবিলিটি কী হবে, সব কিছু এই ধাপে আমাকে প্ল্যান করতে হয়। এবং এই ধাপ থেকে আমার যে আউটকামটা আসবে, সেটা আমার প্রপার একটা প্রজেক্ট প্ল্যান, একটা শিডিউল থাকবে, বাজেট থাকবে। নাম্বার 2 রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এই ধাপে এসে আমার ফুল রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে একটা ডকুমেন্টেশন তৈরি করতে হবে। আমি প্রথম ধাপে ক্লায়েন্টের কাছ থেকে যে রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করলাম, সেটাকে প্রপারভাবে একটা লিখিত ডকুমেন্টেশন করতে হবে। কারণ আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট শেষে ক্লায়েন্ট অনেক সময় অনেক কিছু নতুন অ্যাড করে দিতে পারে, বা কোনো একটা ফিচার সে বলবে যে আমি এটা চেয়েছিলাম কিন্তু আপনি এটা দেন নাই। সো যাতে দুই পক্ষের কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে লিখিত একটা প্রপার ডকুমেন্টেশন করতে হয় এবং সেটাকে বলে এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশান। সেই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশানটা তৈরি করার পরে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয় যে এটা সব কিছু ঠিক আছে কিনা, আপনি যেটা চাচ্ছেন সব কিছু এখানে আছে কিনা। সো এই ধাপে এসে ফুললি একটা লিখিত ডকুমেন্টেশন তৈরি করতে হয়। 3 নাম্বার ডিজাইন। এখানে ডিজাইন মানে ইউআই ইউএক্স ডিজাইন না, বা HTML CSS ডিজাইন না। এই ডিজাইনটা আপনার সিস্টেম আর্কিটেকচার ডিজাইন। অর্থাৎ আমরা যে এসআরএসটা পেলাম আগের ধাপ থেকে, সেই এসআরএস অনুসারে এই স্টেপে এসে এই প্রজেক্টের কী ধরনের আর্কিটেকচার হতে পারে, সেটার একটা প্রপার ডিজাইন করা হয়। এবং এখানে এসএলডি অর্থাৎ হাই লেভেল ডিজাইন করা হয়, অর্থাৎ কী কী মডিউল থাকবে সেই মডিউলগুলোর একটা লিস্ট করা হয়। এবং লো লেভেল ডিজাইন করা হয়, অর্থাৎ সেই মডিউলগুলোর মধ্যে কী কী ধরনের ফাংশন থাকতে পারে, কী কী ডাটা ইনপুট দিবে, কী কী আউটপুট আসবে, সব কিছু ইন ডিটেলসে এই স্টেপে করা হয়। এবং এই স্টেপ থেকে ফাইনালি যে আউটকামটা পাওয়া যায়, সেটা প্রপার একটা সিস্টেম ডিটেল ডিজাইন। অর্থাৎ এই সিস্টেমের ফুল ডিটেল ডিজাইন থাকে, একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম থাকে, যেটা পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনে হেল্প করে। 4 নাম্বার ইমপ্লিমেন্টেশন। এই ধাপে এসে মূলত কোডিংয়ের কাজটা শুরু হয়।
সো এখানে কোডিংয়ের আগে যেটা করতে হয় ইউআই ইউএক্স ডিজাইন করতে হয়। আমরা এর আগের ধাপ থেকে ডিজাইন ধাপ থেকে যেই ডাটা ফ্লো ডায়াগ্রামগুলো পেলাম সেটাকে হচ্ছে ফুললি একটা ভিজুয়াল জিনিসে নিয়ে আসতে হয়, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা কেমন হবে, দেখতে কেমন হবে, তার জন্য ইউআই ইউএক্স ডিজাইন করতে হয়। সেই ইউআই ইউএক্স ডিজাইন করার পরে সেটা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয় এবং এই ইমপ্লিমেন্টেশন ধাপেই কিন্তু কোডিংটা শুরু হয়ে যায়। সেই ইউআই ইউএক্স ডিজাইন দেখে যদি সেটা ওয়েব অ্যাপ্লিকেশান হয় HTML CSS-এ কনভার্ট হয় বা হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে XML-এ কনভার্ট হয়, দেন হচ্ছে প্রপারলি ফাংশনাল একটা সিস্টেম তৈরি করা হয় এই ইমপ্লিমেন্টেশন স্টেপে। এই ধাপে হচ্ছে ডেভেলপাররা ডেভেলপ করে ফুললি SRS দেখে, SRS-এ যা কিছু আছে সব কিছু দেখে এবং UI UX দেখে প্রপার একটা অ্যাপ্লিকেশান তৈরি করা হয়। এবং এই ধাপে হচ্ছে টেস্টের জন্য তারা টেস্ট কেস লিখে ডিবাগিং করে, সব কিছু এই ধাপেই করা হয়। নাম্বার 5, টেস্টিং। এই ধাপে এসে ফুল অ্যাপ্লিকেশানটাকে টেস্ট করা হয়, কারণ অ্যাপ্লিকেশান টেস্ট করা ছাড়া ডেপ্লয়মেন্ট করা যাবে না। সো এটা প্রপারলি স্মুথভাবে কাজ করতেছে কিনা, সেক্ষেত্রে এখানে ইউনিট টেস্টিং করা হয়, ফাংশনাল টেস্টিং করা হয় এবং SQ ইঞ্জিনিয়াররা এই ধাপে কাজ করে, তারা হচ্ছে ম্যানুয়ালি টেস্ট করে, অটোমেটিক্যালি টেস্ট করে। সো সবগুলা ফিচার ইমপ্লিমেন্ট হলো কিনা এবং সবগুলা ফাংশন স্মুথলি কাজ করলো কিনা এই ধাপে এসে সেগুলো টেস্ট করা হয়। এবং এই ধাপ থেকে যে আউটকাম পাওয়া যায় সেটা হচ্ছে একটা প্রপার রিপোর্ট পাওয়া যায়, কোনো কিছু কাজ করলো বা কোনো কিছু অ্যাকুরেটলি কাজ করলো কিনা, এবং একটা স্মুথ বাগ ফ্রি অ্যাপ্লিকেশান পাওয়া যায়। বাট যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে সেই ইস্যুর রিপোর্টটা এই ধাপ থেকে আসে এবং সেটা আবার ইমপ্লিমেন্টেশনে যায়, যাওয়ার পরে সেখানে ইস্যুগুলো ফিক্স করে দেন আবার টেস্টিংয়ে আসে। দেন ফাইনালি টেস্টিং থেকে একটা বাগ ফ্রি স্মুথ একটা অ্যাপ্লিকেশান পাওয়া যায়। 6 নাম্বার, ডেপ্লয়মেন্ট। এই ধাপে এসে হচ্ছে প্রোডাক্টকে, আপনার অ্যাপ্লিকেশানকে প্রোডাকশানে ডেপ্লয়মেন্ট করা হয় যারা এন্ড ইউজার আছে তাদের ব্যবহারের জন্য। এই ধাপে মূলত আপনার অ্যাপ্লিকেশানের ডেপথ বোঝা হয়, অ্যাপ্লিকেশনের কী ধরনের সার্ভার দরকার সব কিছুর একটা প্রপার প্ল্যান করা হয় এবং এক্সিকিউট করা হয়। দেন হচ্ছে এই ধাপে আরও কিছু কাজ থাকে, যেমন ইউজার ম্যানুয়াল তৈরি করা হয়, ইউজাররা কীভাবে এই সিস্টেম ব্যবহার করবে, এখানে ইউজারদের যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই ট্রেনিং প্রোভাইড করা হয় কিংবা ভিডিও টিউটোরিয়ালস তৈরি করা হয়। সো এই ধাপ থেকে যে আউটকাম পাওয়া যায়, প্রথমত একটা ডিপ্লয়েড সিস্টেম পাওয়া যায় যেটা প্রোডাকশানে ডিপ্লয়েড করা থাকবে। দেন হচ্ছে ইউজার ম্যানুয়াল পাওয়া যায়, টিউটোরিয়াল ম্যাটেরিয়ালস পাওয়া যায় এই ধাপ থেকে। ফাইনালি 7 নাম্বার অর্থাৎ লাস্ট ধাপ হচ্ছে মেনটেনেন্স। একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট করার পরেই কিন্তু শেষ নেই, এটাকে মেনটেনেন্স করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক দেখেন, ফেসবুকে বিভিন্ন নতুন নতুন ফিচার আসে, কিছু ফিচারে যদি বাগ থাকে তারা প্রতিনিয়ত সেটাকে সলভ করে। সো একটা স্কেলেবল অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে প্রতিনিয়ত মেনটেনেন্স করতে হয়। দেখা যাচ্ছে আপনার SQ টিম বা টেস্টিং সব কিছু করার পরও এমন কোনো ইউজার লেভেলের কোনো একটা ইরোর যেটা ইউজার ছাড়া আসলে বোঝা সম্ভব না। ইউজার যখন এই ইরোরটা পেল, সে যদি রিপোর্ট সিস্টেম থাকে সে রিপোর্ট করলে দেন মেনটেনেন্স স্টেপে এসে সেগুলোকে নিয়ে আবার কাজ করা হয়। যে কোনো একটা বাগ যদি পায় কিংবা হচ্ছে, যেহেতু আমাদের টেকনোলজি প্রতিনিয়ত হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটাকে আপগ্রেড করতে হয়। অথবা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট আসে, নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্টেশনের জন্য রিকোয়ারমেন্ট আসে, সেই রিকোয়ারমেন্টগুলোও এই মেনটেনেন্স ধাপে করতে হয়। এবং অর্থাৎ এই মেনটেনেন্স ধাপে অ্যাপ্লিকেশানটাকে মনিটরিং করা হয়, পারফরমেন্স মনিটরিং করা হয়, এটাকে হচ্ছে আপগ্রেড রাখা হয় এই মেনটেনেন্স ধাপে। সো এই ছিল মোটামুটি এই 7টা ধাপের ডিটেলস আলোচনা, যেই 7টা ধাপ ফলো করে একটা সফটওয়্যার স্মুথলি ডেভেলপ করা হয়। সো আই থিঙ্ক আপনারা এই 7টা ধাপের মাধ্যমে সব কিছু বুঝতে পারছেন। আমার এখানে যদি কোনো টেকনিক্যাল টার্মস আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সেটা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম নতুন কোনো টেকনিক্যাল টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।